বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র চ্যাপ্টার 2 এর আমরা পার্ট 1 এর কাজ করছি। সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের সুদ আর মূলধনের সুদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আজকে আমরা আলোচনা করব ঋণের সুদ নিয়ে। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় খুব বেশি আসে, সো এই জায়গা থেকে আমরা একটু বিষয়গুলো ভালো মতো খেয়াল করব যে আমরা এর কাজটা কখন কোথায় হবে, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে ঋণের সুদের ক্ষেত্রে আমাদের করণীয়গুলো কী কী। আমাদের ঋণের সুদ বের করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুব ভালো মতো মনে রাখতে লাগবে। আমাদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে ঋণের সুদের পার্সেন্ট বলে দেওয়া না থাকে, মনে করো যে আমাদের প্রশ্নের মধ্যে ঋণের সুদের পার্সেন্টটা বলে দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই জায়গায় ফিক্সড হচ্ছে আমরা 6% ধরে ম্যাথ করব। যদি প্রশ্নের মধ্যে আমাদের ঋণের সুদের কোনো পার্সেন্ট দেওয়া না থাকে তাহলে আমরা 6% নিয়ে ম্যাথ করব। আর যদি প্রশ্নের মধ্য থেকে যদি পার্সেন্ট বলা থাকে তাহলে আমরা এই 6% নিয়ে ম্যাথ করব না। প্রশ্নে যে পার্সেন্ট বলে দেওয়া তোমার থাকবে আমরা ওই পার্সেন্টটা নিয়েই ম্যাথ করব। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণের সুদের ক্ষেত্রে যদি সময়টার উল্লেখ না থাকে, যে আসলে কেউ ব্যবসায় টাকাটা ঋণ আকারে প্রদান করছে বাট এই জায়গায় সময়টা বলে দেওয়া ছিল না, ঠিক আছে? যেমন আমি এই জায়গায় গত ক্লাসে আমি বলছিলাম যে সি ব্যবসায় 1,00,000 টাকার ঋণ স্বরূপ প্রদান করে, কিন্তু সে যে তার ব্যবসায় টাকাটা ঋণ স্বরূপ প্রদান করছে সেটা কখন প্রদান করছে বাট এইটার সময়টা আমাদের বলে দেওয়া ছিল না। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে, ঋণের সুদের ক্ষেত্রে যদি তোমাদের সময়টা উল্লেখ করে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা 6 মাস ধরে ঋণের সুদটা বের করব, ঠিক আছে? আর যদি প্রশ্নের মধ্যে সময়টা উল্লেখ করে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওই সময়টা ধরেই ম্যাথ করব। তো এখন কথা হচ্ছে, যদি ঋণের সুদের ক্ষেত্রে সময় বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের কাজটা কী হইতে পারে, তাহলে আমরা যদি এটাকে সলিউশনে নিয়ে আসতাম তাহলে এই জায়গায় আমরা লিখব যে হচ্ছে 1,00,000 টাকা, যেহেতু পার্সেন্ট বলে দেওয়া ছিল না তাহলে আমরা ফিক্স ধরবো হচ্ছে 6%। আর যেহেতু এই প্রশ্নে কোনো মেয়াদকাল বলে দেওয়া ছিল না তাহলে আমরা ধরবো হচ্ছে 6 মাস, তাহলে হচ্ছে গুণন 6 ভাগ হচ্ছে 12, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমাদের যা ভ্যালু আসবে তাই হচ্ছে অ্যান্সার। এখন যদি কোনো কারণে এইটার আমাদের মেয়াদকাল বলে দেওয়া থাকতো, সাসেস এই জায়গায় আমরা লিখতে পারি এপ্রিলও হইতে পারে, মার্চও হইতে পারে, ঠিক আছে, বা তোমার নভেম্বর হইতে পারে, অক্টোবর হইতে পারে। এখন যদি সাসেস আমরা এই জায়গায় লিখলাম যে এপ্রিলের 30 তারিখে এই টাকাটা আমাদের ব্যবসায় ঋণ স্বরূপ প্রদান করছিল, তাহলে আমাদের এই জায়গায় আমরা লিখতে পারি, যদি আমরা সময় দিয়ে ঋণের সুদটা বের করতে চাই তাহলে আমরা লিখব যে 1,00,000 গুণন 6%। যেহেতু আমাদের মেয়াদকাল এই জায়গায় বলে দেওয়া নাই তাহলে আমরা পার্সেন্ট যেহেতু বলে দেওয়া ছিল না তাহলে আমরা 6% ধরে নেব। আর যেহেতু মেয়াদকাল বলছে এপ্রিলের 30 তারিখ, মানে বোঝাচ্ছে যে এপ্রিল মাসটাকে কাউন্ট করা যাবে না, আমাদের পরবর্তী মাস থেকে কাউন্ট করতে হবে। তাহলে এপ্রিলের পরে কি আছে, মে মাস, তাহলে মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় হচ্ছে কয় মাস, 8 মাস। তাহলে এখানে আমরা লিখবো যে 8 গুণন আর এখানে ভাগ হচ্ছে 12, অর্থাৎ ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের এই জায়গার অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ বলে দেওয়া থাকে তাহলে আমরা এই মানটাই লিখবো, আর প্রশ্নের মধ্যে যে পার্সেন্টটা বলে দেওয়া থাকবে আমরা ওই পার্সেন্টটা নিয়ে ম্যাথ করব। সাসেস মনে করো আমাদের প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাই বলছিল যে আমরা 10% ঋণের সুদটা বের করব। যদি তারা আমাদেরকে বলে দেয় এই জায়গায় যে কোনো ধরনের পার্সেন্টেজ আসতে পারে, তাহলে আমরা লিখতে পারি যে 1,00,000 গুণন 10%। যদি মেয়াদকাল বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরবো 6 মাস ভাগ হচ্ছে 12। আর যদি মেয়াদকাল বলে দেওয়া থাকে তাহলে আমরা লিখবো এইভাবে যে 1,00,000 গুণন 10%, ঠিক আছে? আর যেহেতু মেয়াদকাল আমাদের বলে দেওয়া মানে যখন থাকবে সেক্ষেত্রে আমরা ওই মাসটাকে কাউন্ট করব, তাহলে এই জায়গায় হচ্ছে 8 ভাগ হচ্ছে 12, অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই জায়গায় ভ্যালুটা চলে আসবে। আমি জাস্ট এতটুকু বলি যে ঋণের সুদের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ বলে দেওয়া না থাকে তাহলে আমরা 6% ফিক্স ধরে ম্যাথ করব, আর যদি পার্সেন্ট বলে দেওয়া থাকে তাহলে আমরা ওই পার্সেন্টটা নিয়ে ম্যাথ করব, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, যদি সময়ের উল্লেখ না থাকে যে সে কখন টাকাটা ঋণ স্বরূপ প্রদান করছে সেক্ষেত্রে আমরা 6 মাসের সুদ ধরবো, আর যদি সময়টা বলে দেওয়া থাকে তাহলে আমরা ওই সময়টা ধরেই ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের ঋণের কাজ। তো আমরা এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করব যখন আমরা ম্যাথ সলভ করব। আমরা 2 নম্বর পয়েন্টের ব্যাখ্যায় আসবো, সেটা হচ্ছে বেতন সংক্রান্ত। এই জিনিসটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, কিন্তু 100% স্টুডেন্টের মধ্যে 90% স্টুডেন্টই এই নিয়মটা ভালো মতো জানে না। সো আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছকটা আমরা খুব সুন্দরভাবে তুলে রাখবো। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে আমাদের এই পার্টনারশিপ বিজনেস বা হচ্ছে অংশীদারি ব্যবসায় আমাদের ক নম্বরে ছোট প্রশ্ন আসে, খ নম্বরে আসে লাভ লোকসান আবন্টন হিসাব, আর গ নম্বরে আসে কি অংশীদারদের মূলধন হিসাব। এখন প্রশ্ন হচ্ছে বেতনের কাজটা আমরা কখন খতে করব আর কখন গতে করব, ঠিক আছে? তাহলে এই জায়গার পয়েন্টটা আমরা একটু ভালো মতো মনে রাখবো, সেটা হচ্ছে
বেতন ডেবিট করার পর বা হচ্ছে লিপিবদ্ধ করার পর বা হচ্ছে চার্জ করার পর, ডেবিট করার পর, লিপিবদ্ধ করার পর, চার্জ করার পর বা হচ্ছে সমন্বয় করার পর, এটা হচ্ছে আমাদের 4টা পয়েন্ট। পরীক্ষার সময় এই 4টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা আসবে, ঠিক আছে? তো এই 4টা পয়েন্টের মধ্যে যে কোনো যদি একটা আমাদের পরীক্ষায় বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বেতনের ভ্যালুটা আমরা খ নাম্বারে লিখতে পারবো না, অর্থাৎ লাভ লোকসানে লিখবো না, আমরা গ নাম্বারে মূলধন হিসেবে লিখবো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কেউ বেতন নগদে গ্রহণ করেছে বা তুলে নিয়েছে। যদি এই দুটা পয়েন্টের মধ্যে বেতন নগদে গ্রহণ করছে বা তুলে নিছে, যদি এই দুটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমরা খতে বসাবো, বাট গ নাম্বারে আমরা বসাইতে পারবো না, ঠিক আছে? এখন এরপরে 3 নাম্বার পয়েন্টটা ছিল যদি আমাদের দুটিই বলা থাকে, অর্থাৎ এই 4টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা আর এই দুটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা, মানে আমাদের দুটা পয়েন্টই পরীক্ষার সময় বলে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা খতেও বসাইতে পারবো না, গতেও বসাইতে পারবো না, ঠিক আছে? আর 4 নাম্বার পয়েন্টটা বলছিলাম, যদি এই 4টা পয়েন্টের এই জায়গায় 4টা পয়েন্ট, এই জায়গায় 2টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আর এই 2টা পয়েন্টের মধ্যে যদি কোনো কিছুই বলে দেওয়া না থাকে, অর্থাৎ যদি কোনোটাই বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা খ নাম্বারও লিখবো, গ নাম্বারও লিখবো। এই পয়েন্টটা আমরা একটু ভালো মতো মানে মুখস্থ রাখবো। এই প্রশ্নটা আমাদের বিগত সালের আমি যতগুলো বোর্ড দেখলাম যে এই প্রশ্নগুলো খুবই আসছে, সো এই প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করবো। আর এই জিনিসটা যদি তোমরা ভালো মতো একটু মুখস্থ রাখতে পারো, তাহলে এই জায়গা থেকে আমাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা 0%, ঠিক আছে? সো কারো যদি আমাদের এই প্রশ্নে প্রবলেম থেকে থাকে, তোমরা আমাকে একটু জানাবা, আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো তোমাদেরকে সহযোগিতা করব। আজকে এই পর্যন্ত ক্লাস। আমরা নেক্সট ক্লাসে উত্তোলনের সুদ নিয়ে আর বাকি যে মুনাফার অংশটা কিভাবে বন্টন করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।